হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো আছো সবাই? দেখো চলে এসেছি আবার নতুন ক্লাসে। তো আমাদের পরশু টেস্ট পর থেকে ক্লাস চলছে। এই টেস্ট পর থেকে তোমাদের ক্লাস দেবো। আজকে যে স্কুলটা নিয়েছি আমরা, নিউ ফারাক্কা হাই স্কুল, ঠিক আছে? এই স্কুলটা তোমরা বের করবা। পেজ নাম্বার তোমরা চলে যাবা পেজ 421। তার পরশু টেস্ট পেপার 2025 চলছে, পেজ 421, কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4 এই দাগের অঙ্কগুলো করাবো। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করে দিই। তো একের প্রশ্নগুলো প্রথমে করাবো আমরা। একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তা প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো করাই। তোমরা বড় প্রশ্নের ক্লাস চাইছো, তো বড় প্রশ্নের ক্লাস কিন্তু শীঘ্রই আসছে। সম্ভবত এই যে ক্লাসটা পাচ্ছ তোমরা, এই ক্লাসের পরের ক্লাসটা তোমাদের বড় প্রশ্নের ক্লাস চলে আসবে। তো তোমরা চিন্তা করো না, বড় প্রশ্নের ক্লাস আসবে, আমি তোমাদের দিব বড় প্রশ্নের ক্লাস। আমি এবিটি টেস্ট পর থেকে বড় প্রশ্নের ক্লাস দিয়েছি, এই ক্লাসের পরই তোমাদের চলে আসছে বড় প্রশ্নের ক্লাস। ওকে, তো চলো আমরা আজকের একের অঙ্কগুলো করাই। একের একটা বলেছে আমাদের, যেটা যে বলছে কোনো আসল তার বার্ষিক সমৃদ্ধি মূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত হবে? বার্ষিক সুদের হার বের করতে বলেছে। এখানে আসল আর বার্ষিক সমৃদ্ধি মূল, যেটাকে সুদ আসল বলা হয়, তো এখানে দেওয়া আছে অনুপাতটা আসল ইজটু সুদ আসল, ঠিক আছে? এটা হচ্ছে আসল। তা দেখো আসলটাকে আমরা ধরে নিব 25x, আর সুদ আসল যেটা সমৃদ্ধি মূল, যেটা বলতে আমরা জানি সুদ আসল, ঠিক আছে? সমৃদ্ধি মূল বা সুদ আসল বলতে পারো। এটা আমরা 28x ধরে নিলাম, এটা অনুপাত থেকে ধরে নিতে পারবো। এবার আসল জানা হয়ে গেল, সুদ আসল জানা গেল, তাহলে আমরা সুদটা পেয়ে যাব। সুদ আসল থেকে আমরা কি বাদ দিব? আমরা বাদ দিব আসলটা। তাহলে এটা কত আসবে? আমাদের সুদটা 3x আসবে। তাহলে এখানে দেখো আমরা সূত্র জানি, I = PTR/100। মানগুলো বসিয়ে দাও। I বলতে 3x, আর পি আমাদের আছে 25x। আর সময়টা দেখো, সময়টা এখানে তোমাকে ধরে নিতে হবে বার্ষিক বলতে 1 বছর। সময় নাই দেওয়া, যখন বার্ষিক বলেছে তো 1 বছর ধরে নেব সময়টা। আর সুদের হার আমাদের বের হবে 8টা সুদের হার, নিচে 100। এখান থেকে আরের মানে পেয়ে যাবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো। এটা কেটে দাও, x 25 4 100। তাহলে তোমরা এখান থেকে আরের মানটা কত দেখতে পাচ্ছ? 4 3 12। তাহলে 12% অ্যান্সার আমাদের। দেখো বি নাম্বার অপশানটা মিলে গেল। তাহলে অ্যান্সার আমাদের বি নাম্বার। দুইয়ের প্রশ্নটা দেখো, √5 + √3 = x, এর মানটা দেওয়া আছে। তাহলে আমাদের মান বের করতে বলেছে, √5 - √3 মানটা কত হবে? তাহলে এখান থেকে এর মানটা আমরা পেয়ে যাব। আমরা প্রথম কি করব? আমরা এখানে করব ওটাকে 1/, করে দিলাম। তাহলে 1/√5 + √3। তাহলে এখানে 1/x, ঠিক আছে? 1/, করে নিলাম ওই দিকে। এখন আমরা এদিকে হর কর্ডিনেশন করব। যদি হর কর্ডিনেশন করো, তাহলে আমরা কি জানি, হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে গুণ করতে হবে। তাহলে এখানেও করব √5 - √3। আর এদিকে ছিল 1/x। এবার দেখো আমরা করছি কি, উপরে তো আমাদের থেকে গেল √5 - √3, আর নিচে এখানে সূত্র পড়ে যাবে a² - b²। a² - b² সূত্র পরে √5 - √3। আর এখানে দেখো এটা 5 পাবা, আর এটা পাবা 3 পাবা। তার 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2, 1/x। আচ্ছা, এখানে দেখো এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা এটাকে রাখবো, 2টাকে উপরে নিয়ে যেতে পারবো বর্গগুণ করে। তাহলে √5 - √3 আমরা রেখে দিলাম, আর 2টা চলে যাবে উপরে, আর নিচে x আছে। দেখো এর মানটা আমাদের পেয়ে গেলাম 2/x। 2/x দেখো আমাদের কত অপশান আছে? অপশানটা আমাদের বি নাম্বার। 3এর প্রশ্নটা দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি সমান দৈর্ঘ্যের যে কোণ AOB 60 ডিগ্রি হলে কোণ COD এর মান বের করতে বলেছে। দেখো আমাদের ছবিটা এভাবে হবে, একটা বৃত্ত বলেছে আর দুটি যে বলেছে যাদের দৈর্ঘ্য সমান। আমরা একটা AB যে নিলাম, আর এখানে একটা CD নিলাম, এটা AB, আর এদিকে আমরা একটা CD নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের CD। আর এখানে কেন্দ্রবিন্দু ও কেন্দ্রবিন্দু। আচ্ছা, এখানে AB আর CD সমান বলেছে, তাহলে AB = CD। আর এখানে আমাদের হ্যাঁ AB আর CD সমান বলেছে, তাহলে কার মান দেওয়া আছে? AOB দেওয়া আছে। তাহলে AOB এই কোণটা দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমাদের COD কোণটা আছে, COD, তাহলে এভাবে যোগ করতে হবে। তাহলে এই যে COD কোণটা পেলাম, এই কোণের মানটা কত হবে সেটা আমাদের বের করে দেখাতে হবে।
তাহলে এটা পাওয়ার জন্য আমরা কী করবো দেখো, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। ত্রিভুজ এখানে কে আছে, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সিওডি সিওডি, ঠিক আছে। এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে আমরা 3টা শর্ত সমান দেখাতে হবে। ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সিওডি এর 1 নম্বর শর্ত, তোমরা এ বি সমান সমান সিডি বলতে পারবা, এটা আছে প্রশ্নানুসারে, ঠিক আছে। প্রশ্নেই বলে দিয়েছে এটা প্রশ্নানুসারে। আর কি সমান দেখাতে পারবা, দেখো এখানে ও এ বাহু আর ওডি বাহুটা, এই ত্রিভুজের ও এ বাহু আর এই ত্রিভুজের ওডি বাহুটা সমান হবে। তাহলে এখানে হচ্ছে ও এ সমান সমান ওডি। আর 3 নম্বরে দেখাবা এই ত্রিভুজের ওবি বাহুটা আর এই ত্রিভুজের ওসি বাহুটা সমান দেখাতে পারবা। এটা ওবির সঙ্গে সমান হবে ওসি। এরা কেন সমান হয়ে গেল, কারণ এরা দেখো একই বৃত্তের ব্যাসার্ধ বলে এরা সমান। এখানে বলে দেব একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। একই বৃত্তের ব্যাসার্ধের জন্য এরা কিন্তু সমান। এবার দেখো তাহলে 3টা শর্ত পেয়ে গেলাম দুটো ত্রিভুজ থেকে, তাহলে আমরা দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। তো ত্রিভুজ এ ও বি সর্বসম, দেখো সর্বসম হয় বলি আমরা। আর ত্রিভুজ সিওডি, দুটো ত্রিভুজ আমরা সর্বসম পেয়ে গেলাম। তাহলে সর্বসম ত্রিভুজ যদি হয় যায় এই দুটো ত্রিভুজ, তাহলে এদের কী হয়, অনুরূপ বাহুগুলো সমান হবে। তো অনুরূপ কোণগুলো সমান হবে, সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ সমান। তাহলে দেখো কোণ এ ও বি সমান সমান কোণ সিওডি, ঠিক আছে। এই কোণটা সমান পেয়ে যাবো আমরা। তাহলে এ ও বির মান তো আমাদের জানা আছে, এ ও বির মানটা 60 ডিগ্রি, তাহলে অতএব সিওডি পেয়ে গেলাম কত, 60 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। দেখো কত নম্বর আমাদের অপশানে আছে, 60 ডিগ্রিটা। 60 ডিগ্রি আছে আমাদের ডি নম্বর অপশানে, তাহলে অ্যান্সারটা আমরা ডি নম্বর পেয়ে গেলাম। 4 প্রশ্নটা দেখো বলছে, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য ইহার বলতে পোস্টেরই ইহার উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি হবে। একটা পোস্ট আছে, তাই না, লাইট পোস্ট বলতে পারো। এই যে আমাদের পোস্ট, এদিকে আমাদের ভূমি, তাহলে পোস্টটা আমরা এবি নিলাম, আর পোস্টের ছায়ার দৈর্ঘ্যটা, ঠিক আছে, আমরা বিসি নিয়ে নিলাম। তাই উন্নতি কোণটা বের করতে বলেছে। এখানে প্রশ্ন বলেছে যে ভূমিতলের ছায়ার দৈর্ঘ্যটা, এই যে বিসিটা, ছায়ার দৈর্ঘ্যটা কি বলেছে, উচ্চতার, ঠিক আছে, উচ্চতা √3 গুণ, মানে উচ্চতা যদি এক্স হয় পোস্টের উচ্চতা হবে, মানে পোস্টের ছায়ার দৈর্ঘ্যটা হবে √3x, ঠিক আছে, উচ্চতার √3 গুণ বলেছে, তাহলে এক্সের হবে √3 গুণ, তাহলে এইভাবে হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এবি যদি আমাদের এক্স হয় তাহলে বিসিটা পেয়ে যাবো আমরা, ছায়া দৈর্ঘ্য পেয়ে যাবো √3x, যেহেতু উচ্চতা √3 গুণ বলেছে, তাহলে উচ্চতা এক্স হলে পরে আর ছায়া দৈর্ঘ্যটা হবে √3 × x হয়ে যাবে, ঠিক আছে। আর এই কোণটাকে আমরা থিতা ধরে নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে থিতা কোণের সাপেক্ষে। তা থিতা কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব বাই ভূমি করব, লম্ব বাই ভূমি কী জানি আমরা, ট্যান থিতা জানি। আচ্ছা, তাহলে এখানে এবি হচ্ছে এক্স, বিসি হচ্ছে √3x, আর এটা হচ্ছে ট্যান থিটা। এক্স কেটে দাও, এখানে 1 আছে, তো এখানে 1/√3, এদিকে ট্যান থিটা 1/√3 আমরা পেয়ে যাবো ট্যান 3 ডিগ্রির মান, ট্যান 3 ডিগ্রি লিখে দিলাম, এদিকে ট্যান থিটা। এবার ট্যান ভ্যানিশ করলে পরে আমরা দেখো থিতার মানটা কত পেয়ে যাবো, থিতার মানটা 30 ডিগ্রি পাবো। তাহলে আমাদের উন্নতি কোণটা দেখো 30 ডিগ্রি পেয়ে গেলাম। তো 30 ডিগ্রি কত নম্বর অপশানে আছে, এ নম্বর অপশানে আছে, তাহলে অ্যান্সার বলবো আমরা এ। 5 প্রশ্নটা বলছে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর সম্পর্ক কত হবে। এই অঙ্কটা এবিটি টেস্ট পেপার থেকে অনেকবার হয়েছে, তা চলো আমরা এখানে করাই। ঘনকের সমগ্রতল ক্ষেত্রফল, তার ঘনকের ধারের দৈর্ঘ্য এ ধরে না, তার ঘনকের ধারের দৈর্ঘ্য যদি এ হয়, তার সমগ্রতল ক্ষেত্রফলের সূত্র কি, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 6 × ধারের স্কোয়ার, এটা হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এর মানটা কত বলেছে, s বলেছে, এটা s। এবার হচ্ছে ঘনকের কর্ণদৈর্ঘ্য, তোমরা ঘনকের কর্ণদৈর্ঘ্যের সূত্রটা জানবা √3 × ধারের দৈর্ঘ্য, এটা হচ্ছে ঘনকের কর্ণদৈর্ঘ্য সূত্র, এটা বলেছে আমাদের ডি। এখান থেকে আমরা কার মান বের করবো, ডি এর মানটা বের করে নিচ্ছি। তাহলে এর মানটা বের করলে কত হবে, d/√3 হয়ে যাবে। তাহলে আমরা এর মানটা বের করলাম, আর এই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে এখানে এটাকে 1 নং নাম দিলে, আমরা যদি 1 থেকে বসাই, 1 থেকে 6 × দেখো এর জায়গায় বসাবো d/√3, তার হোল স্কোয়ার সমান s। তাহলে এখানে 6 × d², এটা হবে 3 হয়ে যাবে, 3 দিয়ে 6,
এদিকে আমাদের এস আছে। তা দেখো এখান থেকে আমরা 2d² সমান এস পেয়ে যাচ্ছি। তাহলে অপশানগুলো দেখো আমাদের এখানে যদি মিলাই আমরা, তাহলে এখানে d² মানটা যদি বের করে নিই তারপরে একটা অপশান মিলে যাবে আমাদের। d² মানটা বের করবো s/2। দেখো এই অপশানটা কিন্তু আছে আমাদের, কত নম্বরে আছে? ডি নাম্বারে আছে। তাহলে অ্যান্সার ডি। 6 প্রশ্নটা দেখো বলছে 1 ও 10 এর মধ্যে মানে মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত হবে। মানে 1 ও 10 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গড় বের করতে বলেছে। তাহলে 1 ও 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি আমরা জেনে নেব। তাহলে 1 ও 10 এর মধ্যে মৌলিক সংখ্যা পাবা, প্রথমটা পাবা 2, তারপরে পাবা 3, তারপরে আছে 5, তারপরে আছে 7। এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যাগুলো। 1 ও 10 এর মধ্যে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাদের বলে? মৌলিক সংখ্যা বলতে এমন সংখ্যাগুলো দেখো, এই সংখ্যাগুলো আর অন্য কিছুতে ভাগ যাবে না, শুধু নিজ সংখ্যার 1 দিয়ে ভাগ যাবে আর আলাদা কিছুতে ভাগ পাবে না। যেরকম দেখো 6টা মৌলিক সংখ্যা নয়, কেন? 6কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা, 3 দিয়ে ভাগ করতে পারবা, এই জন্য 6টা কিন্তু মৌলিক সংখ্যাগুলো না, এরা যৌগিক সংখ্যা হলো। আর এরা দেখো এরা সব মৌলিক সংখ্যা। দেখো 5টাকে অন্য কিছুতে ভাগ যাবে না, 7টাকে অন্য কিছুতে ভাগ যাবে না, তার জন্য এরা মৌলিক সংখ্যা। এবার এই সংখ্যাগুলোর গড় বের করবো। তাহলে গড় আমরা কী করে পাবো? এদের যোগ করব, এদের যোগ করে ভাগ করব। কী দিয়ে ভাগ করবো? কতগুলো সংখ্যা ছিল? 4টা সংখ্যা, তো 4 দিয়ে ভাগ। এদের যোগ করলে দেখো 17 পেয়ে যাবা, আর নিচে 4। এবার এটাতে ভাগ করো, ভাগ করে আমরা অ্যান্সার পেয়ে যাবো। 4 4 16, 1 দশমিক জন্য 0, 4 2 8, 2 নামবে দশমিক জন্য আবার 0, 4 5 20। তাহলে দেখো আমরা গড়টা কোথায় পেয়ে গেলাম? আমরা গড় পেয়ে গেলাম 4.25। তা দেখো এটা কত নম্বর অপশানে মিলছে? 4.25। তাহলে আমাদের মিলছে সি নাম্বারটা, তাহলে অপশান সি। এবার আমরা 2 এর প্রশ্নগুলো আসলাম। 2 এর প্রশ্নগুলো আছে আমাদের শূন্যস্থান টাইপের প্রশ্ন। তো দেখে নেব শূন্যস্থানের প্রশ্নগুলো কী বলছে। 2 এর আগেরটা বলছে একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে, ঠিক আছে 2r% বলেছে, 8টা এখানে 2r% হলে 2 বছর পরে জনসংখ্যা হবে কত? আচ্ছা 2 বছর পর জনসংখ্যা হবে সমহার বৃদ্ধির অঙ্ক। তো আমরা লিখব 2 বছর পর জনসংখ্যা হবে কত হবে? দেখো সূত্রটা হচ্ছে আমাদের এখানে বর্তমান জনসংখ্যা কত বলেছে? পি। তাহলে পি ইন্টু 1 প্লাস আর, সুদের হারটা মানে বৃদ্ধির হারটা, এখানে সুদ না বৃদ্ধির হার। তা বৃদ্ধির হারটা কত বলেছে? 2r%। পার্সেন্ট মানে নিচে 100, আর এখানে হয় এন। তাহলে এন বলতে এখানে সময় আছে এখানে 2 বছর, তাহলে এখানে 2 দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের হবে অ্যান্সার। এখানে একটু কাটাকাটি যাচ্ছে, এটা কাটাকাটি করে নাও। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা, দেখো পি ইন্টু 1 প্লাস r/50 হোল টু দি পাওয়ার 2, তাই না? তাহলে এটা হবে আমাদের 2 বছর পর জনসংখ্যাটা, এটা আমাদের অ্যান্সার। শূন্যস্থান তো এটা বসাবো। 2 এর প্রশ্নটা বলছে a/2 = b/5 = c/8 যদি হয়, তাহলে আমাদের দেখো এ এর 50% = বি এর 20% = সি এর কত % হবে? শূন্যস্থান সেখানে বসাতে বলেছে। তাহলে এখানে দেখো আমরা প্রথমে এদের বাই করে নিই, c/8, আর এদেরকে সবাইকে আমরা 100 দিয়ে গুণ করে নেব। তাহলে এদেরকে 100 দিয়ে গুণ করব শতকরা পাওয়ার জন্য, = c/8 100। তাহলে এখানে গুণ করো, এটা হয়ে গেলো, দেখো আমরা 50 পেয়ে গেলাম। তাহলে এখানে বলতে পারবো এর 50%, যেহেতু 100 দিয়ে গুণ করেছি। এখানে কাটাকাটি করো, এটা হবে 2 0। তাহলে এখানে বলতে পারবো বি এর 20%। দেখো এর বলে তো গুণ, দেখো গুণ আছে বলে আমরা বি এর 20% বললাম। পার্সেন্ট কেন? যেহেতু 100 দিয়ে গুণ করেছ, সমান। আর এখানে করো, এটা যেটা আসবে সেটাই অ্যান্সার পাবো আমরা, কারণ এ এর 50% বলেছি আর বি এর 20% বলেছি। তাহলে সি এর কত % হবে এখান থেকে পেয়ে যাবা। তাহলে এখানে আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 4 দিয়ে যদি কাটাকাটি করো 4 দিয়ে 8, আর এখানে পেয়ে যাবা 25। আর এটা যদি ভাগ করো, এটা যদি ভাগ করে দাও, তাহলে এটা কত পেয়ে যাবা? 12/1/2, এটা ভাগ করে এটা পাবা। তাহলে সি এর পেয়ে যাবা 12/1/2%। তাহলে আমাদের অ্যান্সার এটা। শূন্যস্থান তোমরা এটা বসাবা, 12/1/2%। 3 এর প্রশ্নটা বলছে বৃত্তের বহিস্থকোণ বিন্দু থেকে বৃত্তটিতে সর্বাধিক ড্যাশটি স্পর্শ অঙ্কন করা যায়, মানে কতটি স্পর্শ অঙ্কন করা যাবে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে। দেখো তো এখানে আমাদের একটা বৃত্তের বাইরে একটা বিন্দু নিলাম পি বিন্দু, এই বিন্দু থেকে বৃত্তের উপর কটা স্পর্শ অঙ্কন করা যাবে সেটা চেয়েছে। তাহলে এখান থেকে তুমি একটা স্পর্শ করতে পারবে, আর এখান থেকে এই দিক থেকে একটা স্পর্শক। তো এটা যদি এ নাম দিই, এখানে বি নাম দিয়ে দিলাম, তাহলে একটা পি এ স্পর্শক আর পিবি স্পর্শক। স্পর্শ কিন্তু দুটি পেলাম, পি এ আর পিবি। তাহলে অ্যান্সারটা হবে আমাদের দুটি।
তো তোমরা শূন্যস্থানে বসাবা অ্যান্সার তোমরা 2টি বসাবা, 2 বসাবা। 4 প্রশ্নটা বলছে cos 40 ডিগ্রি প্লাস থিতা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিতা এর মানটা কত হবে। তো এর মানটা আমরা বের করছি। cos 40 ডিগ্রি প্লাস থিতা এটা আমরা রেখে দিলাম। আর এখানে দেখো এটাকে আমরা করছি cos 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিতা। দেখো পুরো কোণের সূত্র দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে কল্পনা করো, এটাকে সম্পূর্ণটাকে আমরা বলে দিলাম থিতা। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিতা তাহলে সাইন থিতা, ঠিক এটা থেকে এটা ফিরে পাবা, ঠিক আছে। এটাকে পুরো কোণটাকে থিতা যদি ভাবো তোমরা, তাহলে এখানে পুরো কোণের সূত্র অনুযায়ী আমরা এটা থেকে এটা লিখতে পারবো, যেহেতু এটা থেকে এটা হয়। এবারে কোণটা আমরা সরল করে নেব, cos 40 ডিগ্রি প্লাস থিতা মাইনাস cos, আর এখানে দেখো তো 90 ডিগ্রি মাইনাস এটা হয়ে যাবে 50 ডিগ্রি, এটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা ভিতরে গুণ হচ্ছে প্লাস থিতা। তাহলে এভাবে পেয়ে গেলাম cos 40 ডিগ্রি প্লাস থিতা মাইনাস cos, আর এখানে বিয়োগ করে এটা বিয়োগ করে পেয়ে যাবে 40 ডিগ্রি প্লাস থিতা। এবার লক্ষ্য করো দুদিকে কিন্তু সমান হয়ে গেছে, এটা যেটা এটাও সেটা, তাহলে একই জিনিস প্লাস মাইনাস তারা কেটে দাও, কেটে দিয়ে কী হয়ে যাবে 0। তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা 0 পেয়ে গেলাম। তোমরা 0 স্থানে অ্যান্সারটা 0 বসাবা, এটাই আমাদের অ্যান্সার। 5 প্রশ্ন দেখো কী বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হতে পারে। দেখো চোঙ বলেছে আমাদের, তাহলে এই যে আমরা একটা চোঙ আঁকছি, এটা চোঙের ছবি, ঠিক আছে, এটা চোঙের ব্যাস। এবার তোমরা দেখো এখানে চোঙটির ভিতরে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে কিভাবে, তোমরা যদি এভাবে রাখো দণ্ডটাকে এভাবে রাখতে হবে, এই যে, ঠিক আছে। আচ্ছা এটা আমরা এ, এটা বি, এটা সি নাম দিয়ে দিলাম। আর এই যে এসি যে দণ্ডটা আছে এই দণ্ডটা হবে সবচেয়ে বড় দণ্ড চোঙের মধ্যে। এভাবে যদি কোনাকুনি রাখো তাহলে বড় দণ্ড, সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে। তাহলে এখানে দেখো আমাদের ব্যাসটা কত বলেছে, ব্যাস বলে দিয়েছে এখানে, ব্যাসের দৈর্ঘ্যটা প্রশ্নে বলে দিয়েছে 3 সেমি, তার ব্যাসটা হচ্ছে 3 সেমি। আর চোঙটির উচ্চতা মানে এখানে উচ্চতাটা বিসিটা উচ্চতা বলেছে 4 সেমি, আর এখানে এবি দেওয়া আছে, এবি দেওয়া আছে 3 সেমি, আর বিসি দেওয়া আছে, বিসি দেওয়া আছে 4 সেমি। তাহলে আমাদের কী বের করতে হবে, এসি বের করতে হবে। তাহলে আমরা এসি চেয়েছি, এসি কত হবে। দেখো ত্রিভুজটা কিন্তু এটা এবিসি ত্রিভুজটা সমকোণ ত্রিভুজ বাবা, এই কোণটা 90 ডিগ্রি, এটা তো আমাদের একদম লম্ব আছে এটা, তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এসিটা অতিভুজ, তাহলে অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে দেখো এখানে সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে আমরা এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মান বসাও। এবি হচ্ছে 3, 3-এর স্কোয়ার, আর বিসি 4, 4-এর স্কোয়ার 9, এটা 16, তাই এটা যোগ করে 25 পেয়ে যাবা। তাহলে এসি স্কোয়ার 25 হলে এসি কত পাবা, 25 বর্গমূল 5, এসি আমরা 5 সেমি পেয়ে গেলাম। তাহলে আমাদের সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে, তার সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কিন্তু 5 সেমি। এই যে শূন্য স্থানে তোমরা 5 বসাবা, অ্যান্সার আমাদের এটা 5 সেমি। 6 প্রশ্ন দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, এখানে অজাইব হবে অ্যান্সারটা, ঠিক আছে। মধ্যমা যে পাওয়া যায় পরিসংখ্যা বিভাজনের সেটা পাওয়া যাবে মধ্যমাটা, সেই লেখচিত্রটা হবে অজাইব। তাহলে অ্যান্সারটা তোমরা অজাইব লিখে দেবা, অজাইব, শূন্য স্থানে বসবে অজাইব। দেখো তোমরা এটা জানো, এভাবে যদি একটা, ঠিক আছে, পরিসংখ্যা বিভাজন ক্ষুদ্রতর সূচক বা বৃহত্তর সূচক যদি এভাবে থাকে, এই যে এভাবে করে থাকে, ঠিক আছে, আর এই যে এইভাবে করে থাকে, তাহলে এখানে যে আমাদের ছেদবিন্দুটা এই যে এইভাবে করে দেখো মধ্যমাটা পাবো, ভুজটা পাবো, এই ডিস্টেন্সটা মধ্যমা পাবো। তাহলে এই যে আমাদের রেখাগুলো, তাই না, এই যে লেখচিত্রগুলো, এদেরকে কি বলা হয়, এদেরকে আমাদের বলা হয় অজাইব বলা হয়, ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচকের ছেদবিন্দুটা, ঠিক আছে। 3 প্রশ্নগুলো আমরা চলে আসলাম। এই প্রশ্নগুলো আছে সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আছে, তো দেখে নেব সত্য মিথ্যাঙ্কগুলো কী বলছে। 3 একটা বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে কম হবে না, এটা কখনোই না। চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের থেকে বেশি হয়, তাই না, চক্রবৃদ্ধি সুদ বেশি হবে আর সরল সুদ কম হবে। কখন, যখন আসলটা
ফিক্স থাকবে এবং সুদের হারটাও একই থাকবে আর সময়টাও একই থাকবে। ওটা যদি চেঞ্জ না হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হবে সরল সুদের থেকে। তাহলে এখানে কিন্তু কম বলেছে, তাহলে অ্যান্সারটা আমাদের মিথ্যা হবে। তাহলে আমরা অ্যান্সার এখানে পেয়ে গেলাম মিথ্যা। দেখো দুইয়ের প্রশ্নটা বলছে এক্স কিউব ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ও এক্স ওয়াই কিউব। তোমাদের এখানে বলে রাখি, এখানে প্রশ্নে ওয়াই স্কোয়ার বলেছে, ওয়াই স্কোয়ার হবে না ওয়াই কিউব হবে। যেহেতু অ্যান্সারটা আমাদের সত্য হবে এখানে কিন্তু ওয়াই স্কোয়ার হবে, আর যদি এটা কিন্তু আমাদের ওয়াই কিউব হবে। ঠিক আছে, এবার দুইয়ের প্রশ্নটা দেখো কী বলেছে এক্স কিউব ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ও এক্স ওয়াই কিউব। আচ্ছা তোমাদের বলি এখানে প্রশ্নে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার হবে না, এখানে ওয়াই কিউব হবে, কারণ আমাদের অ্যান্সারটা এটা সত্য হবে, এর আগে হয়েছে সত্যের জন্য এখানে আমাদের ওয়াই কিউব হতে হবে। আর যদি তোমরা ওয়াই স্কোয়ার দিয়েই করো তাহলে অ্যান্সারে কিন্তু মিথ্যা আসবে। তাহলে পরীক্ষায় যদি থাকে ওয়াই স্কোয়ার তাহলে তোমরা মিথ্যা করবা, এখানে আমাদের ওয়াই কিউব করে নিলাম যেহেতু আমরা এটা সত্য পাবো। তো দেখো এটা দেখাতে বলেছে ক্রমিক সমানুপাতি, এরা বলেছে তা ক্রমিক সমানুপাতি হবে কি হবে না, আমরা ধরে নিলাম যে এরা ক্রমিক সমানুপাতি আছে। তা ক্রমিক সমানুপাতি হলে কি হয়, আমরা লিখব এক্স কিউব ওয়াই ইজ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ টু এক্স ওয়াই কিউব। এভাবে হয়, তিনটা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি থাকে তাহলে প্রথমটা ইজ টু দ্বিতীয়টা সমান সমান দ্বিতীয়টা ইজ টু তৃতীয়টা, এভাবে হয়। তারপরে অনুপাতকে বাই করে নিচ্ছে এক্স কিউব ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউব। এবার কাটাকাটি করো, এখানে ওয়াই ওয়াই স্কোয়ার একটা ওয়াই থেকে যাবে, এক্স স্কোয়ার এক্স কিউব একটা এক্স পেয়ে যাবে, এখানে দেখো ওয়াই স্কোয়ার ওয়াই কিউব তাহলে একটা ওয়াই থাকবে, এখানে এক্স এক্স স্কোয়ার একটা এক্স থাকবে, এখানে এক্স আর এক্স কেটে দেবা, এখানে ওয়াই আর ওয়াই কেটে দাও। তাহলে দেখো আমরা কী পেয়ে আছি ওয়ান সমান সমান ওয়ান পেয়ে গেলাম, উভয় দিকে সমান পাচ্ছি। তাহলে উভয় দিকে যখন সমান হয়ে গেল তাহলে আমাদের এরা কী আছে ক্রমিক সমানুপাতি আছে, তাহলে অ্যান্সারটা আমাদের সত্য হবে। অ্যান্সার সত্য সত্য। ঠিক আছে, তোমরা যদি ওয়াই স্কোয়ার দিয়ে করতা ওয়াই স্কোয়ার ধরে করলে পরে কিন্তু সমান সমান আসতো না আমাদের। ঠিক আছে, আমাদের এখানে সমান সমান না আসলে পরে আমরা মিথ্যা বলতাম, যেহেতু অ্যান্সারটা সত্য আছে তাহলে এখানে ওয়াই স্কোয়ার জায়গায় ওয়াই কিউব করে দেবা তোমরা। তিনের প্রশ্ন দেখো বলছে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4:5। তিনটি বাহু দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4:5 দেওয়া আছে। তাহলে এখানে বলছে ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে। আচ্ছা দেখবো চেক করে, বাহুগুলো নিয়ে আমরা চেক করব সমকোণী হবে কি হবে না। সমকোণী হলে সত্য, না হলে মিথ্যা। দেখো বাহু তিনটিকে অনুপাত থেকে আমরা ধরে নিতে পারবো, প্রথম বাহুটা 3x, দ্বিতীয় বাহুটা 4x, তৃতীয় বাহুটা 5x, এটা আমরা অনুপাত থেকে ধরে নিলাম। এখন তিনটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম, এখন বড় বাহুটাকে অতিভুজ ধরে নিচ্ছি আমরা। তাহলে অতিভুজ ধরে আমরা লিখবো অতিভুজ তার স্কোয়ার আর ভূমি তার হোল স্কোয়ার প্লাস লম্ব তার হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা প্রয়োগ করছি। সমকোণ ত্রিভুজ যেটা হয় অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার, তার বড় বাহুটা অতিভুজ হবে আর বাকি দুইজন হবে ভূমি আর লম্ব। তার এই শর্তটা যদি আমাদের স্যাটিসফাই করি, মানে উভয় দিকে যদি সমান পেয়ে যায় তখন বলতে পারবো যে ত্রিভুজটা সর্বদা সমকোণী হবে। তো দেখি উভয় পক্ষে সমান আসছে কি আসছে না। তো এটা আমরা পেয়ে যাবো 25x স্কোয়ার, এটা পাবো 9x স্কোয়ার, এখানে পেয়ে যাবো 16x স্কোয়ার। তাহলে এদিকে থেকে গেলো 25x স্কোয়ার, তুমি এটা যোগ করো, এদিকে যোগ করে পেয়ে যাবা 25x স্কোয়ার। দেখো উভয় দিকে সমান, তাহলে আমরা বলে দেবো অতএব যে ত্রিভুজটির কথা বলেছিল, অতএব ত্রিভুজটি কী হবে, ত্রিভুজটি সর্বদা সমকোণী। সমকোণী, তাই না, সমকোণী হবে এটা। তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম সত্য, তো এই অ্যান্সার সত্য। চারের প্রশ্ন দেখো কী বলছে, বলছে tan এর মান সর্বদা 1-এর অপেক্ষা বৃহত্তর হয় যেখানে এ কোণটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলে দিয়েছে। আচ্ছা tan a যেটা বলেছে আমাদের tan a, তাহলে এর মানটা বলেছে। আচ্ছা tan a কে আমরা কী লিখতে পারবো, তখন সমকোণী ত্রিভুজ আমরা একটা তৈরি করি, এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা আমরা এ কোণে নিলাম, তাহলে এটা হচ্ছে এ বি সি। তাহলে এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এ কোণের সাপেক্ষে আমরা tan a কে ভাঙাবো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এবার দেখো এর মানটা বলেছে একের চেয়ে বড় বলেছে, একের চেয়ে বড় কি হবে সবসময়। এবার দেখো লম্ব যদি আমাদের কি হয়ে যায়, লম্ব যদি আমাদের হয় 4 আর এটা যদি হয়ে যায় আমাদের 3, সেটা লিখতে পারবো 4/3, এটা কিন্তু একের চেয়ে বড় হয়ে যাবে। ঠিক আছে, এবার লম্বটা যদি আমরা চেঞ্জ করে নিই, লম্বটা আমি নিলাম ছোট লম্ব নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে দেখো লম্বটাকে আমরা নিয়ে নিলাম কি ছোট, এই ক্ষেত্রে ভূমিটা নিলাম বড়, এভাবে নিয়ে নিলাম। তাহলে লম্বটা ছোট ভূমিটা বড়,
তাই এটা নিয়ে নিলাম, এটা কত, এটা 2 নিয়ে নিলাম, আর এটা 5 নিয়ে নিলাম। এই কোণটা আমাদের এ। তাহলে এভাবে যদি হয় আমরা, তাহলে এখানে আমরা কত বসাতে পারবো দেখো, এখানে আমরা বসাতে পারবো এখন লম্বটা 2 আর এটা হয়ে গেল 5। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাদের ছোট চলে আসছে। তাহলে 10 এর মানটা 1-এর চেয়ে বড় হতে পারে আর 1-এর চেয়ে ছোট হতে পারে। তাহলে এখানে বলেছে সর্বদা 1-এর চেয়ে বৃহত্তর বলেছে, 1-এর চেয়ে বড় হবে না, সর্বদা 1-এর চেয়ে বড় আসছে না, 1-এর চেয়ে ছোটো পাবো 10 এর মানটা, আমরা 1-এর চেয়ে বড়ও পাবো আমরা, এ তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কী লিখবো, অ্যান্সারটা লিখবো মিথ্যা। দেখো 5-এর প্রশ্নটা বলছে 3, 14, 18, 20, 5 আছে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলির এই তথ্যের সংখ্যাগুলোর মান বলেছে 18। তাহলে সংখ্যাগুলোর মান 18 কখন হবে, তাহলে 18 সংখ্যাটা বেশিবার থাকতে হবে এই তথ্যের মধ্যে। তাহলে এখানে দেখো 18 তো একবার আছে, 14 একবার, প্রত্যেকটা সংখ্যা একবার করে আছে। তাহলে সংখ্যাগুলোর মান কিন্তু আমরা এখানে শুধু 18 বলতে পারবো না, তাহলে এখানেও অ্যান্সারটা আমাদের মিথ্যা হবে, অ্যান্সার মিথ্যা। 6-এর প্রশ্নটা কী বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার চমাকৃতির ড্রামের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি এবং উচ্চতা 8 সেমি, ড্রামে অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন πr²h হবে। দেখো এখানে দুটো ড্রাম আমরা ছবি আঁকবো, এই যে আমাদের ড্রাম। আচ্ছা, ড্রামের এখানে কি বলে দিয়েছে, ড্রামের এখানে আমাদের ব্যাসার্ধ বলে দিয়েছে আর বলেছে, আর উচ্চতা কত বলে দিয়েছে, এইচ বলে দিয়েছে। দেখো আমাদের আয়তনটা যে বলেছে πr²h, তাহলে এই যে বলেছে πr²h, এটা হচ্ছে ড্রামের আয়তন। তার সম্পূর্ণ আয়তনটা যদি সম্পূর্ণ জল ভরে থাকতো, তাই না, সম্পূর্ণ জল ভরে থাকলে হচ্ছে আমাদের এটা আয়তন, তখন ঠিক। কিন্তু এখানে আমাদের কী বলেছে, এখানে ড্রামের অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে অর্ধেক থাকা মানে এভাবে, এই যে দেখো, তাহলে এটা আমাদের উচ্চতা, এইচটা উচ্চতা, আর ব্যাসার্ধ এই যে আমাদের ব্যাসার্ধটা, এটা হচ্ছে আর, তাহলে এখানে থেকে অর্ধেক আছে, এই যে অর্ধেক, এই যে, তাহলে অর্ধেক ড্রামের মধ্যে জল আছে, তাহলে আয়তনও কী হবে, অর্ধেক হবে। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণের জন্য, আর অর্ধেকের জন্য কী হবে, অর্ধেকের জন্য আয়তনটা আমরা অর্ধেক পেয়ে যাবো, πr²h, এটা হচ্ছে সম্পূর্ণ আয়তন, আর অর্ধেক জল আছে বলে অর্ধেক, তাহলে এটা হবে আমাদের। কিন্তু অর্ধেক ড্রামের জল আছে কিন্তু আয়তন বলে দিয়েছে এটা, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা আমরা মিথ্যা পেয়ে গেলাম, তো অ্যান্সারটা লিখে দেবা মিথ্যা। আচ্ছা, এবার আমরা 4-এর প্রশ্ন আসলাম। তো 4-এর প্রশ্নগুলো আছে 2 মার্কের প্রশ্ন, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পেয়ে যাবা। তো চলো 4-এর অঙ্কগুলো আমরা করাই। তো 4-এর একটা প্রথমে করাবো। তো প্রশ্নটা বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে। তাহলে সুদের হারটা আমাদের বের করতে বলেছে 8টা, তাহলে সুদের হার হচ্ছে 8%। আর এখানে দেখো সুদটা আসলের, তাহলে আসলটাকে আমরা ধরে নিচ্ছি, আসলটা আমরা 1 ধরে নিলাম, তাহলে দেখো আইটা পেয়ে যাবো আমরা। শর্ত বলেছে সুদ আসলের, আসল বলতে এক্স, আসলের কত অংশ বলেছে 8/25, তো এটা হবে আমাদের সুদ। তাহলে এখন আমরা সূত্র তৈরি করব, সুদের সূত্র হচ্ছে I = PTR/100। সহজ সুদের সূত্র, মান বসাও, I বলতে x × 8/25 = P বলতে x আর T সময় এখানে 4 বছর বলে দিয়েছে, আর সুদের হারটা আর রেখে দিলাম, আর নিচে 100 দিয়ে দিলাম। এই আর এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে x আর x কেটে দিলাম, এখানে তোমরা 25 4-এ 100 কাটাকাটি করতে পারো, 4 4-এ কেটে দিলা তোমরা। তাহলে এখানে আমরা দেখো আর এর মানটা কত পাচ্ছি, তাহলে এখান থেকে আর আমরা দেখতে পাচ্ছি 8, তাহলে অ্যান্সারটা আমাদের 8%। তাহলে বলেছিল যে সুদের হার কত, তাহলে অতএব দিয়ে তোমরা লিখে দেবা সুদের হার, এটা কিন্তু বার্ষিক সুদের হার কত পেয়ে গেলাম, 8% পেয়ে গেলাম আমরা। এবার দেখো 2-এর প্রশ্নটা বলছে 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম হলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তির লাভটা আমরা x ধরে নিব। এখানে দেখো আমাদের যেহেতু 3 জনের মূলধন অনুপাত দেওয়া আছে কত, 4:7:9, তাহলে মূলধনের অনুপাত যদি এটা হয়, তাই না, এটাকে আমরা লভ্যাংশ অনুপাতও বলতে পারবো। মূলধনের অনুপাত আর লভ্যাংশ অনুপাত সমান হয়, তার লভ্যাংশগুলি ধরে নিচ্ছি, প্রথম জন 4x, দ্বিতীয় জন 7x আর তৃতীয় জন 9x, প্রত্যেকের লাভটা ধরে নিলাম, তার প্রথম জনের লাভ, দ্বিতীয় জনের লাভ আর তৃতীয় জনের লাভ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে শর্ত বলেছে প্রথম ব্যক্তির লাভটা তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম আছে, তাই তৃতীয় জনের লাভটা বেশি আছে। তাহলে শর্তটা কী হবে, তৃতীয় জনের লাভটা এই যে এটা আছে বেশি, কার, প্রথম জন আছে 4x,
তাহলে এই যে এদের লাভের যে পার্থক্যটা বলেছে কত 100 বলেছে, তাহলে এদের বিয়োগফলটা হবে 100। তো এখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব 5x 100, পাইতে কাটাকাটি করে পাইতে 10 0, তাহলে এক্স পেয়ে গেলাম কত 20 পেয়ে গেলাম। এখন আমাদের বলেছিল যে দ্বিতীয় ব্যক্তির লাভ কত, দ্বিতীয় ব্যক্তির লাভ হচ্ছে 7x, দ্বিতীয় ব্যক্তির লাভটা বের করতে পারবো। দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে দেখো 7x, এক্সের জায়গায় মানটা বসিয়ে দাও, তাহলে এখানে গুণ করো 7 দিয়ে 14 140 টাকা পেয়ে গেলাম। দ্বিতীয় ব্যক্তির লাভ 140 টাকা, এটা আমাদের অ্যান্সার। তিনেরটা বলছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ভেরিয়েস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে পি ভেরিয়েস কিউ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো এটা থেকে আমরা প্রমাণটা নিয়ে আসবো। তাহলে আমরা কী করবো, প্রথমে ভেদ উঠাবো। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান কে ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন বাই করে নিই আমরা, বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা আছে আমাদের কে। এবার আমরা দেখো আমরা এবার যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়াটা কীভাবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস দেখো লবের সঙ্গে হর যোগ, লবের সঙ্গে হর যোগ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আবার লবের সঙ্গে হর বিয়োগ করব। তাই যে এটা হচ্ছে আমাদের লব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস এর হর, ঠিক আছে। এটাকে যোগভাগ প্রক্রিয়া বলা হয়, লবের সঙ্গে হর যোগ বাই লব থেকে হর বিয়োগ। তাহলে একইভাবে দেখো আমরা ডান দিকে করবো। তা কে নিচে তোমরা 1 ধরে নাও, তাহলে এখানে আমরা লিখতে পারবো কে প্লাস 1 আর নিচে কে মাইনাস 1, যেভাবে বাঁ দিকে করলাম একইভাবে ডান দিকে করলাম। আচ্ছা এখানে দেখো এখানে কিউ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে তোমরা পেয়ে যাবা 2p স্কোয়ার, এখানে পি স্কোয়ার কাটবে, তাহলে এখানে তোমরা পাবা 2q স্কোয়ার পেয়ে যাবা, 2 কেটে দাও। আর এদিকে এই যে বড় ধ্রুবকটাকে, এটা তো ধ্রুবক সংখ্যা, এখানে তোমরা বলে দেওয়া পাশে যে এখানে তোমরা বলবা যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এটাও আমাদের ধ্রুবক। তো বড় ধ্রুবকটাকে আমরা ধরে নিলাম ছোট ধ্রুবক এম ধরে নিলাম। তাহলে আমরা এখানে দেখো এটা এখানে পি বাই কিউ করবো, তার হোল স্কোয়ার, এখানে এম। আচ্ছা এবার আমরা এখানে দেখাই, তাহলে আমরা যদি বলি পি কিউ কত, পি কিউ আমাদের হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার এম। এবার এখানে দেখো পি বাই কিউ, এটাকে আমরা এন ধরে নাও, ঠিক আছে। তাহলে এখানে যদি এন ধরে নাও, তাহলে এখানে বর্গগুণ করে দাও, তাহলে এখানে দেখাই। তাহলে যদি বর্গগুণ করে দাও তাহলে কত হবে, পি ইজিক্যাল টু এন কিউ পেয়ে যাবা। ওকে, দেখো এখানে যে ধ্রুবকটাকে ধরেছি, তোমরা যে কোনো বড় ধ্রুবককে ছোট ধ্রুবক ধরে নিতে পারবা, ঠিক আছে। পাশে বলে দেবা এত সমান এত, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। এবার এটা পেয়ে গেলাম, এবার কিন্তু এবার অ্যান্সারটা পেয়ে যাবো আমরা। এবার তোমরা এখানে লিখতে পারবা পি ভেরিয়েস কিউ বলতে পারবা, ইকুয়াল আর ধ্রুবক উঠিয়ে আমরা ভেদ পেয়ে যাবো। তা দেখো প্রমাণটা আমাদের মিলে গেছে। 4 প্রশ্নটা দেখো, এর মান দেওয়া আছে 1/2 প্লাস √3 আর বি এর মান দেওয়া আছে 1/2 মাইনাস √3। তাহলে এই মান থেকে আমাদের এর মান বের করতে বলেছে 1/a + 1 প্লাস 1/b + 1, এর মান কত হবে। তা আমরা প্রথমে একটু এর মানটা ভালোভাবে সরল করি। তাহলে দেখো হর কন্ডিশন করবো এর মানটাকে, তাহলে এর মানটাকে হর কন্ডিশন করলে তোমরা পেয়ে যাবা 2 প্লাস √3 আর এটা পাবা 2 মাইনাস √3, আর উপরে যেটা গুণ করেছো উপরে সেটাই হবে আবার 2 মাইনাস √3, মানে 2 মাইনাস √3 দিয়ে পুনরায় গুণ করলাম হর কন্ডিশন যেটা নিয়ম। তাহলে এখানে এ সমান পেয়ে যাবে উপরে 2 মাইনাস √3 আর এটা পাবা 2 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে এ সমান কত পাচ্ছ, দেখো এই মানটা লক্ষ্য করো, এটা আবার 4 হবে, এটা 3 হবে, 4 থেকে 3 বাদ 1, এটা 1 হয়ে গেল, তার উপরের মানটা থেকে গেল 2 মাইনাস √3। একইভাবে তোমরা বি এর মানটা পেয়ে যাবা, বি এর মানটা কত পাবা, এইভাবে নিয়মে করবা, বি এর মানটা পেয়ে যাবা 2 প্লাস √3 পেয়ে যাবা, ঠিক আছে। এটা যে একইভাবে বলে দিলাম। আর এর মানটা বের করতে বলেছে, তাহলে এর মান কত হবে, তাহলে একে দেখো ভগ্নাংশ যোগ বিয়োগ করে নাও। তাহলে এখানে আমাদের হবে a + 1 ইন্টু বি + 1, এটা মিলে গেল, তাহলে এখানে b + 1 প্লাস এটা মিলে গেল, তাহলে a + 1, এখানে a প্লাস বি প্লাস 1 যোগ করে 2 পেয়ে গেলাম উপরে, আর নিচে এটা গুণ করো, এটা গুণ করলে ab প্লাস a প্লাস বি প্লাস 1 এভাবে পাচ্ছি। এবার মান বসিয়ে দিতে পারো। দেখো এ বির মানটা আমাদের দরকার, আমি এখান থেকে এ বির মানটাও বের করে নিচ্ছি। তাহলে এ বির মান কত হবে, এ বির মান হবে আমাদের 2 মাইনাস √3 আর 2 প্লাস √3। তো
তাহলে এইভাবে যদি এবির মানটা বের করো, এটা গুণ করো, এটা গুণ করলে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, এটা তো একবার করলাম 1 হবে এটা। তো দেখো এবির মানটা 1, মানগুলো বসাও। a প্লাস বি এর মান কত পেয়েছি? আচ্ছা a প্লাস বি এর মানটা আমরা বের করে নিই, a প্লাস বি এর মানটা আমরা এখানে বের করে নিচ্ছি। a প্লাস বি কত হবে? তাহলে আমরা দেখো 2 মাইনাস √3 এটা, আর প্লাস আর 2 প্লাস √3, এটা কেটে যাচ্ছে। তাহলে a প্লাস বির মানে কিন্তু 4 পেয়ে গেলাম। এই মানগুলো আমরা বের করে নিলাম। এবার বসাও এখানে a প্লাস বি 4 প্লাস 2, এ বি 1, আর a প্লাস বিটা হচ্ছে 4 প্লাস 1, উপরে 6 আর নিচেও 6, 6 6 কেটে গেল, তোমরা পেয়ে যাচ্ছ 1 অ্যান্সার। 5 প্রশ্ন দেখো, বলছে 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের দুটি সমান্তরাল যে এর দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি, যে দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। আচ্ছা এখানে দেখো অ্যান্সারটা আমাদের দুটো বের হবে, তাহলে আমাদের ছবি দুটো হবে এখানে। কিভাবে ছবি হবে? তাহলে আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম, তাহলে এই যে বৃত্তের আমাদের কেন্দ্রবিন্দু দুটো সমান্তরাল যে, দেখো আমরা এই যে একটা যে নিলাম বড় যে, আর একটা ছোট যে নিলাম, এই যে ছোট যে, একটা নাম দিলাম এবি, একটা নাম দিয়ে দিলাম সিডি। এখানে দেখো আমাদের যেটা বলেছে এবি এখানে দেওয়া আছে কত? এবি আছে আমাদের বড় যেটা হচ্ছে 8 সেমি, আর সিডি কত আছে? সিডি আছে আমাদের এখানে 6 সেমি। আর এখানে দেখো যে দুটির মধ্যে দূরত্ব, আমি এখান থেকে লম্বটা করে নিই, এই যে লম্ব, তাহলে এটা ও বিন্দু, এটা হচ্ছে আমাদের পি বিন্দু, আর এটা আমাদের কিউ বিন্দু নিয়ে এলাম। তাহলে যে পি কিউর দূরত্বটা আমাদের বের করতে হবে, পি কিউ কত। তার জন্য আমরা করবো কি, আমরা ও এ অঙ্কন করব, ঠিক আছে। অ্যান্সার দুটো বের হবে, ছবি দুটো হবে। আমরা প্রথমটা দেখাচ্ছি আগে। তাহলে এখানে দেখো আমরা ও এ বের করে আমরা দেখো এপি পেয়ে যাব। তাহলে এপি কত হবে? এ বির অর্ধেক হবে। তাহলে এ বির অর্ধেক বলতে এখানে এপিটা পেয়ে যাবা তোমরা হাফ এবি, এখানে হাফ, আর এখানে এ বির মানটা হচ্ছে আমাদের 8, কেটে গিয়ে আমাদের কথা হয়ে গেলো 4। তাহলে এপিটা কিন্তু 4 পেয়ে গেল। আচ্ছা তোমাদের বলে রাখি এখানে যে এই যে এপিটা কেন এ বির অর্ধেক হলো, কারণ তোমাদের জানতে হবে যে ব্যাস নয় এর উপর জের উপর, এবিটা ব্যাস নয়, এরকম একটা জে আছে, তো সেই জের উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখা ওপিটা, সেটা কী হবে? সেই ওপিটা লম্ব সরলরেখাটা এবি যেটাকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এপি সমান পিবি হবে এখানে, ঠিক আছে। তার জন্য আমাদের এপিটা এবির অর্ধেক হয়ে গেল, এটা কারণটা তোমাদের জানতে হবে। একইভাবে তোমরা সিকিউ পেয়ে যাবা। সিকিউটা যদি আমরা বের করে নিই, দেখো সিকিউ হবে হাফ সিডি, তাহলে এখানে মানটা আমরা বের করে নিই, তাহলে এটা হবে সিডির মান 6, 2 3 6, তাহলে সিকিউ তোমরা 3 পেয়ে গেলা। আচ্ছা এটা পেলা 4, এটা পেলা 3, ঠিক আছে। এই মানটা আমাদের কাজে লাগবে। তাহলে প্রথমে আমরা কি বের করব? আমরা দেখো ওপি বের করতে পারবো। ব্যাসার্ধ কিন্তু এখানে বলে দিয়েছে ওএ, ব্যাসার্ধ কত বলেছে এখানে? 5 সেমি ব্যাসার্ধ, ওএটা এখানে 5। তাহলে এখানে আমরা নিব ওএ স্কোয়ার সমান সমান, এটা যে অতিভুজ, এটা তাহলে আমাদের 90 ডিগ্রি কোণ। তাহলে ওএ স্কোয়ার সমান সমান এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। এখান থেকে যদি ওপি স্কোয়ার মানটা বের করো, ঠিক আছে, তাহলে কত হবে? তাহলে ওএ স্কোয়ার মাইনাস হয়ে যাবে এটা এপি স্কোয়ার। মানগুলো বসাও, ওএ হচ্ছে 5, 5 এর স্কোয়ার, এপি হচ্ছে 4, 4 এর স্কোয়ার। এটা কত হবে? এটা 25, এটা 16, তাহলে 25 থেকে 16 বাদ, তো তোমরা 9 পেয়ে যাবা। তাহলে ওপিটা কত পেয়ে যাবা? ওপিটা পেয়ে যাবা 3 পেয়ে যাবা। দেখো ওপিটা কিন্তু 3 পেয়ে গেলা। এবার আমরা দেখো ওপিটা 3 পেয়ে গেলাম এটা। এখন আমরা কি করব? এই ওসিটা যোগ করব, ঠিক আছে। এটা একটা মুছে দিই, এই যে ওসিটা, তাহলে ওসি যোগ করলে এবার এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারবো ওসি স্কোয়ার সমান সমান সিকিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, এই ত্রিভুজটার ক্ষেত্রে। তাহলে এখানে আমরা ও কিউ স্কোয়ার বের করবো, ও কিউটা, তাহলে এটা হয়ে যাবে ওসি স্কোয়ার মাইনাস সিকিউ স্কোয়ার। মান বসাও, তাহলে এটা ওসিটা হচ্ছে আমাদের কত? ওসিটা তো 5, ঠিক আছে। ওএ আর ওসি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, ওএ যতটা ওসিও ততটা। তাহলে ওসি 5 এর স্কোয়ার, আর সিকিউ তো 3 এর স্কোয়ার। তা দেখো এটা 25 আর এটা 9, তো এটা পেয়ে যাবা 16 পেয়ে যাবা। তাহলে ও কিউ কত পাবা? 4 পেয়ে যাবা। তাহলে এবার দেখো, এবারে এখান থেকে আমরা কী পাবো? অতএব যদি আমরা বলি যে পি কিউটা কত, তাহলে পি কিউটা হবে আমাদের, দেখো পি কিউটা হবে ও কিউ থেকে
ও কিউ থেকে ওপিটা বাদ দেবা, তাই না? এই যে ও কিউ থেকে ওপি বাদ দিলে পি কিউ, ও কিউটা আমরা পেলাম 4 আর ওপিটা পেলাম 3, তাহলে কত হবে দেখো 1, তাহলে 1 সেমি অ্যান্সার পেলাম। তাহলে এই চিত্র অনুযায়ী 1 সেমি। আমাদের ছবিটা যদি এরকম হয়ে যায়, তাহলে এই যে আমরা একটা ছবি আঁকছি দেখো, এই যে আমাদের একটা বৃত্ত আর দুটো সমান্তরাল যে আমরা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থান করবে। ধরো এটা হচ্ছে বড় যেটা, এই যে বড় যেটা, আর এটা আমাদের ছোট যেটা, এই যে এটা আমাদের এবি, এটা আমাদের সিডি। তাহলে এই যে আমাদের দেখো দূরত্বটা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের কিউ, এখানে আমাদের কেন্দ্রটা ও আছে। তাহলে আমরা এইভাবে যোগ করি, এইভাবে আর এইভাবে যোগ করি, তাহলে এটাকে আমরা 2 নং চিত্র বললাম, 2 নং চিত্র। তাহলে 2 নং চিত্র থেকে আমরা কি বলতে পারবো? তাহলে দেখো এখানে আমরা ওপিটা বের করেছি এই ক্ষেত্রে, তাহলে ওপিটা কিন্তু পেয়েছি কত? ওপিটা কিন্তু আমরা পেয়েছি দেখো 3, তাহলে ওপিটা আমাদের 3 আর ও কিউটা কত পেয়ে গেলাম? ও কিউটা পেয়ে গেলাম 4, দেখো এটা পেয়ে গেলাম 4। তাহলে আমরা 2 নং চিত্র থেকে কি পাবো? আমরা বলবো 2 নং চিত্র থেকে পাই পি কিউটা। তাহলে এটা হবে আমাদের ওপি যোগ ও কিউ, এখানে কিন্তু যোগ হবে। তাহলে ওপি 3 আর ও কিউ 4, যোগ করে কত পাবো? 7। তাহলে 7 সেমি একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা দুটো অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা যে বলবো যে দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে অতএব বলে দিবা যে দুটির মধ্যে দূরত্ব সমান কত? আমরা একবার বলতে পারবো যে 1 সেমি অথবা বলে দেবা 7 সেমি। দুটো অ্যান্সার হবে, 1 সেমি হবে অথবা 7 সেমি হবে, এবং চিত্রটা হলে পরে 1 সেমি আর চিত্রটা এইভাবে হলে পরে আমাদের 7 সেমি হবে। 6 নম্বর, তাহলে 6 নম্বরটা করাবো। তোমরা বড় প্রশ্নের ক্লাস চাইছো, আমি বড় প্রশ্নের ক্লাস নিয়ে আসবো পরশু থেকে। এই ক্লাসের পরই তোমরা বড় প্রশ্নের ক্লাস দেখতে পাবা। তো কোনো চিন্তা নাই, তোমাদের বড় প্রশ্নের ক্লাস চলবে, আর প্লাস অবজেক্টিভ যেগুলো আমাদের বাকি আছে সেগুলো আমি করাবো, একসঙ্গে দূরেই চলবে আমাদের। তো বড় প্রশ্নের ক্লাস কিন্তু তাড়াতাড়ি চলে আসছে, এরপরে ক্লাসটার পরেই তোমরা কিন্তু বড় প্রশ্নের ক্লাস পেয়ে যাচ্ছ। আমরা যেভাবে এবিটি টেস্ট পেপার থেকে দিয়েছি, একইভাবে আমরা পরশু টেস্ট পেপার থেকেও বড় প্রশ্ন ক্লাস দিব তোমরা। তো চলো আজকে 6 নম্বর অঙ্কটা থেকে কী বলছি। বলছে একটি বৃত্তের পরিধির উপর এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে যদি কোণ এপিবি 68 ডিগ্রি হয়, তবে কোণ পিএবি এর মান কত? চলো আমরা ছবিটা এঁকে প্রশ্নটা ভালো করে বুঝি। আমাদের বৃত্ত আছে, বৃত্তের উপরে দুটো বিন্দু আছে। এই যে আমাদের একটা বৃত্ত, তো বৃত্তের উপর দুটো বিন্দু, আমরা একটা বিন্দু নিয়ে নিলাম এ, একটা বিন্দু আমরা নিয়ে নিলাম এখানে বি নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের দেখো পরস্পর কী করেছে, অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে, মানে আমাদের এখান থেকে এইভাবে আর এখান থেকে এইভাবে যে স্পর্শক দুটো পি বিন্দুতে ছেদ করেছে, তাই না, বাইরে। তাহলে আমাদের এখানে একটা কোণ বলে দিয়েছে এপিবি কোণটা বলেছে কত? 68 ডিগ্রি। তো আমাদের কোন কোণটা দরকার? পিএবি। তাহলে আমাদের এবি যোগ করতে হবে, তাহলে আমরা এখানে এবি যোগ করে দিলাম। এই যে প্রশ্নে যেভাবে বলবে সেভাবে ছবি কিন্তু তৈরি হয়ে যাবে। দুটো বিন্দু বলেছিল এবি, দুটো বিন্দু দিলাম, তারপরে স্পর্শক বলেছে বাইরের বিন্দু থেকে, এই যে এখান থেকে স্পর্শকটা আর এখান থেকে স্পর্শকটা পরস্পর পি বিন্দুতে ছেদ করবে, তাহলে বাইরে ছেদ করলে পি বিন্দুতে, এই কোণটা বলে দিয়েছে। আর আমাদের কোণ বলেছে আবার একটা পিএবি, এই কোণটা বলেছে, এই কোণটা কত বলেছে? আচ্ছা এই কোণটা বলেনি, এই কোণের মানটা বের করতে হবে। ঠিক আছে, এই কোণটা দেওয়া আছে, এই কোণের মান করতে হবে। আচ্ছা এখানে কত আমাদের কেন্দ্রটা আছে, ঠিক আছে, এটা কেন্দ্রটা আমরা ও নাম দিয়ে দিলাম। আচ্ছা তোমরা এখানে দেখো কেন্দ্রবিন্দু হয়ে কিন্তু লম্ব হয়, এটা কিন্তু 90 ডিগ্রি হবে না, এটা ভাবো না যেটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, কেন্দ্রগামী যে ব্যাসার্ধটা স্পর্শকের উপর কী হয়, লম্ব হয়, কিন্তু সেটা তো না, এখানে এটা আলাদা আছে। তাহলে এখন দেখো এই কোণের মানটা কী করে পাবো? আমাদের এখানে জানতে হবে যে কোনো বহিস্থ বিন্দু থেকে যে বৃত্তের উপর যে স্পর্শক দুটি তৈরি হয়, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে কি লিখব যেহেতু বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির
দৈর্ঘ্য কী হবে, সমান হবে, সমান হবে। এটা তোমাদের জানতে হবে, মানে এখানে পি আর পিবিটা সমান, তাহলে অতএব পি এ সমান সমান পিবি, এটা আমরা সমান পেয়ে যাবো। আচ্ছা, এটা তো আমাদের এ পিবি ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান পেয়ে যাব। তাহলে আমরা অতএব কোণ সমান পেয়ে যাব পিএবি সমান সমান হবে পিবিএ। ঠিক আছে, এই দুটো কোণ আমরা সমান পেয়ে গেলাম। আচ্ছা, এবার এই দুটো কোণকে আমরা এক ধরে নিলাম। তার ত্রিভুজের ধর্ম কী জানি, তিনটা কোণের যোগ বলে 180 ডিগ্রি। তাহলে অতএব এক্স যোগ এক্স যোগ 68 ডিগ্রি, এতে যোগফলটা কত হবে, 180 ডিগ্রি। এটা ত্রিভুজের ধর্ম। তাহলে এখান থেকে এক্সের মান বের করে নাও, 2x ডিগ্রি। আর এদিকে এটা বিয়োগ হয়ে কত হবে, দেখো বিয়োগ হয়ে পেয়ে যাবে 2, আর এটা হবে 7, এটা হবে 1, 112 ডিগ্রি। 2 দিয়ে কাটাকাটি করো, 2 5 10, 2 6 12, 56 ডিগ্রি। তাহলে দেখো এক্সের মানটা আমরা কত পেয়ে গেলাম, 56 ডিগ্রি। এক্স বলতে এই যে কোণটা, এগুলো আমরা এক্স ধরেছি, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম। এই কোণটা কত পেয়ে গেলাম, 56 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার আমাদের 56 ডিগ্রি। অতএব যে লিখে দিই, তে পি এ বি এই মানটা চেয়েছিল, আমরা পেয়ে গেলাম 56 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। 7 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, বলছে এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ, এ থেকে বিসির উপর এডি লম্ব টানা হলো। যদি এবি ইজ টু এসি সমান সমান 3:4 এবং এডি সমান সমান 8 সেমি হয়, তবে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আমাদের প্রথমে এবিসি সমকোণ ত্রিভুজ বলেছে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, তো এ কোণটা হচ্ছে সমকোণ, এটা এ, এখানে নাম আমরা বি দিলাম, এটা আমরা সি দিলাম। আর এ থেকে বিসির উপর লম্ব বলেছে, এখানে লম্ব বলেছে, এটা হবে আমাদের লম্বটার নাম বলেছে এডি, তো এটা ডি হবে নাম। তাহলে এই কোণটা আমাদের কী হবে, 90 ডিগ্রি এগুলো। তাহলে দেখো আমাদের বড় ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আর এই দুটো ত্রিভুজও সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আমরা বড় ত্রিভুজটা আর ছোটো ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে সদৃশ্য দেখাবো। তাহলে আমরা ত্রিভুজ নিব, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ নিব এডিবি, এডিবি। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে দেখো দুটো শর্ত যেহেতু সমান দেখাতে পারো, তাহলে সদৃশ্য হবে। আমরা দেখো কোণ বড় ত্রিভুজের বিএসিটা 90 ডিগ্রি আছে, আর ছোটো ত্রিভুজের এডিবিটা, তাহলে এডিবি, ঠিক আছে, এটা যে এডিবি, এই কোণটাও কিন্তু আমাদের 90 ডিগ্রি, দুজনই 90 ডিগ্রি সমান। আর দুটো আরেকটা 2 নম্বর শর্তটা, এই যে বি কোণটা বড় ত্রিভুজেরও আর ছোটো ত্রিভুজেরও, এটা কমন কোণ, তাহলে বি কোণ সমান সমান বি কোণ। দেখো আমরা দুটো শর্ত সমান দেখিয়ে দিয়েছি, তাহলে এবার দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবো। ত্রিভুজ এবিসি সদৃশ্য ত্রিভুজ এডিবি, দুটো ত্রিভুজ সদৃশ্য। এবার সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হয়, তাহলে অতএব দিয়ে তোমরা বলবা এই যে লম্ব বাই ভূমি করো, এবি বাই এসি, লম্ব বাই ভূমি সমান সমান, এখানে আমরা লম্ব বাই ভূমি করি বিডি বাই এডি, তাহলে বিডি বাই এডি, ঠিক আছে, এ ডি। যেভাবে এটা করবা অনুরূপ বাহু, এদের অনুরূপ বাহুগুলো নিয়ে সমান করতে হবে, তাহলে এটা হয় সদৃশ্য ত্রিভুজের। এবার এখানে দেখো মানগুলো বসাও, আমাদের এখানে দেওয়া আছে এবি ইজ টু এসি, এবি ইজ টু এসি, এখানে প্রশ্ন বলেছে কথা, এর মানটা আছে 3:4, তাহলে এখানে আমরা পেয়ে যাব এবি বাই এসি সমান সমান 3/4 পেয়ে যাব। তাহলে এবি বাই এসি কিন্তু 3/4, এখানে 3/4 লিখে দেবো। আচ্ছা, বিডির মান বের করতে বলেছে, বিডি থেকে গেল, আর এডির মান প্রশ্নে দেওয়া আছে, এডি আছে 8। এবার এটা একটু কাটাকাটি করো, 4 দিয়ে 8, দেখো এখান থেকে বিডির মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বিডি কত পাচ্ছি, 3 দিয়ে 6 সেমি, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। বিডির মানটা বের করতে বলেছিল। 8 প্রশ্নটা বলছে cos θ প্লাস sec θ সমান সমান 2 যদি হয়, তাহলে আমাদের এর মানটা বের করতে বলেছে cos টু দি পাওয়ার 2024 থিতা প্লাস সাইন টু দি পাওয়ার 2024 থিতা। 2024 সাল চলছিল যখন টেস্ট পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষার কোশ্চেন, তার জন্য 2024 দিয়েছে। এখন তো 2025 পড়ে গেছে, তোমরা 2025 সালে এখন ক্লাসটা দেখছো, ভিডিওটা দেখছো। তাহলে দেখো এখানে আমরা কীভাবে মানটা পেবো, তাহলে এখান থেকে আমরা সাহায্য নিয়ে এর মানটা আমরা বের করে নিতে পারবো। তাহলে আমরা এখান থেকে cos থিতার মানটা আর sec থিতার মানটা, তাই না, মানে cos থিতার মানটা বের করবো আর sin থিতার মানও দরকার। তা চলো দেখো কী করে আমরা cos থিতা আর sin থিতার মানটা বের করছি। আমরা প্রথমে কী করব, এখানে cos থিতা রেখে দিচ্ছি, আর এটা 1/cos থিতা করো, কারণ sec থিতাকে লেখা যায় 1/cos থিতা। এবার cos থিতা দিয়ে আমরা গুণ করে দেব,
তাহলে হয়ে যাবে আমাদের কস স্কোয়ার থিতা প্লাস 1, এটা হয়ে যাবে 2 কস থিতা। তাহলে কস থিতাতে গুণ করলে কিন্তু এভাবে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার সবাইকে বাঁ দিকে নিয়ে এসো। কস স্কোয়ার থিতা মাইনাস 2 কস থিতা প্লাস 1 ইকুয়াল টু 0, বাঁ দিকে নিয়ে আসলাম। এটা পূর্ণবর্গের প্রকাশ করা যাবে, এটাকে লিখতে পারবা কস থিতা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা এখান থেকে কী পেয়ে যাবো, এখান থেকে পেয়ে যাবো অতএব কস থিতা মাইনাস 1 ইকুয়াল টু 0। 0 আছে বলে তুমি স্কোয়ার উঠাতে পারো, কারণ 0-এর বর্গমূল 0-ই হয়। তাহলে এখান থেকে আমরা কস থিতার মানটা কিন্তু পেয়ে গেলাম 1। ওকে, এবার সাইন থিতার মানটা দরকার। দেখো সাইন থিতা আছে, তাহলে আমরা কী করবো, এখন একে একে বর্গ করে নিই। কস স্কোয়ার থিতা ইকুয়াল টু 1 করলাম। কস স্কোয়ার থিতা একে লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা 1। দেখো 1 1 কেটে গেল, তাহলে এখান থেকে অতএব সাইন স্কোয়ার থিতা এটা কিন্তু 0 বলতে পারবো। দেখো মাইনাস দিয়ে গুণ করে দিলে আমরা প্লাস হয়ে যাবে, আর 0-এর কাছে মাইনাস প্লাস একই ব্যাপারটা, এটা 0-ই হয়। তাহলে সাইন স্কোয়ার থিতা কিন্তু আমরা 0 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে সাইন থিতার মানটা পেয়ে যাবো, সাইন থিতার মানটা পাবো 0। সাইন স্কোয়ার থিতা 0 হলে সাইন থিতাও 0 হবে, 0 বর্গমূল 0। দেখো কস থিতার মান 1 আর সাইন থিতার মান 0। চলো বসিয়ে দাও। তাহলে এখানে দেখো কস থিতার জায়গায় 1 বসালাম, 2024 প্লাস এটাতে আমাদের 0 2024। আচ্ছা, 1-এর উপর যে পাওয়ার থাক না কেন 1-ই হয়, আর এটা তো আমরা 0 পাবো, আর এখানে আমার অ্যান্সারটা 1 পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার। দেখো 9 নম্বর প্রশ্নটা আমাদের tan 6 থিতা ইন্টু tan 4 থিতা সমান 1 দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে সাইন tan থিতার মান বের করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে থিতার মানটা পাবো, আর থিতার মানটা পেয়ে গেলে সাইন tan থিতার মানটা বের করে নিতে পারবো। তো থিতার মানটা দেখো আমরা বের করছি, tan 6 থিতা আর এটাকে 1/cot 4 থিতা করে দিলাম, থেকে 1, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কি করতে পারবো, tan 6 থিতা এটা বর্গমূল করে নাও, এটা তোমরা পেয়ে যাবা cot 4 থিতা। আচ্ছা, tan 6 থিতা কটকে tan যদি করে দিই আমরা, তাহলে 90 ডিগ্রি মাইনাস 4 থিতা এটা লিখতে পারবা পুরো কোণের সূত্র, এটা থেকে এটা ফিরে আসবে। উভয় দিকে আবার tan যদি ভ্যানিশ করে দিই, তাহলে 6 থিতা সমান 90 ডিগ্রি মাইনাস 4 থিতা। দেখো এখানে আমাদের কত আসছে, এদিকে 4টা এদিকে এসে আমরা tan থিতা পেয়ে যাবো, tan থিতা আর এদিকে 90 ডিগ্রি। দেখো tan থিতার মান 90 ডিগ্রি পেয়ে গেলাম, তাই না, বসিয়ে দিতে পারবো। তাহলে এখানে সাইন tan থিতার মান 90 ডিগ্রি, তাহলে এখানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মানটা 1 হয়, তাহলে অ্যান্সার আমরা 1 পেয়ে গেলাম। 10-এর অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত কত হবে। সেই অঙ্কটা বহুবার আমাদের এসেছে, বহুবার করেছি, তোমার এবিটি টেস্ট পড়া থেকে দেখবা, অনেক ক্লাসে করা হয়েছে। তো চলো আবার অঙ্কটা করব। তো রিপিটার অঙ্ক আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, ওখানে অন্যান্য ক্লাসে যদি বুঝতে না পারো তো এই ক্লাসে বুঝে নিতে পারো। তো চলো অঙ্কটা দেখো কীভাবে হবে আমাদের। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল প্রথমে বলেছে, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কী হয়, পাই আর এল, এল হচ্ছে তির্যক উচ্চতা আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ শঙ্কুর, এটা সমান বলেছে কত, হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, ভূমিটা হচ্ছে বৃত্ত, আর এর কত গুণ বলেছে, ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, এটা হচ্ছে শর্ত বলেছে আমাদের। শঙ্কুর ছবিটা দেখো, এই যে আমাদের শঙ্কু, শঙ্কুর উচ্চতা, এটা আমরা এটা আমরা বি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এই কোণটা সবসময় 90 ডিগ্রি হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ এ ও বি, আর তির্যক উচ্চতা হচ্ছে এ বি, আর এটা হচ্ছে ও বিটা উচ্চতা, আর ভূমির ব্যাসার্ধ আর, ভূমিটাতে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার দেখো, আর যে বক্রতলের ক্ষেত্রফলটা উপরের তলটা, নিচের তলটা বাদ দিয়ে উপরের তলটা বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, ঠিক আছে। আর এখানে দেখো সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা পাবো অতিভুজ স্কোয়ার, এটা তো অতিভুজ সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে পেয়ে গেলাম এল স্কোয়ার মানটা। তাহলে এখানে আমরা কী করবো, একটু কাটাকাটি করি, পাই কেটে দিলাম, আর কাটালাম এখানে আর, তোমরা এখান থেকে এল এর মানটা কত পেয়ে যাচ্ছ, আর ইন্টু √10, বর্গ যদি করে নাও তোমরা পেয়ে যাবে এল স্কোয়ার আর স্কোয়ার ইন্টু 10। এবার এল স্কোয়ার মানটা বসাবো, এল স্কোয়ার মান কত পেলাম, এই যে দেখো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এদিকে 10 আর স্কোয়ার, এদিকে এইচ স্কোয়ার
আর আর স্কোয়ারটা ওদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে 9r²। এবার আমরা h² বাই r² করলাম, আর এখানে আমরা করলাম 9, ঠিক আছে। r² নিচে নামিয়ে দিলাম। আমাদের বলেছে যে উচ্চতার ভূমির ব্যাস, তাহলে উচ্চতা h, ভূমির ব্যাস 2r হয়। তাহলে আমরা দেখো এখানে আমরা করব কি h² আর এখানে 4r² দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে 9, নিচেও 4 দেব, এদিকেও 4 এদিকেও 4। এবার আমরা করব h/2r তার হোল স্কোয়ার, আর এটাকে 3/2 তার হোল স্কোয়ার করলাম। এবার পাওয়ার পর সমান হলে মূল সংখ্যা সমান h/2r এদিকে 3/2। তাই এখানে অনুপাতটা কত হবে? অতএব h/2r সমান তোমরা পেয়ে যাবা 3:2। 3:2। তো আমাদের বলেছিল উচ্চতা ভূমির ব্যাসের অনুপাত, তাহলে অতএব লিখে দাও উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত সমান কত পেয়ে গেল? 3:2 পেয়ে গেল। হচ্ছে আমাদের অ্যান্সারটা। 11 নম্বর প্রশ্নটা বলছে দুটি লম্ববৃত্তাকার চঙ্গের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। চং দুটি আয়তনের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, উচ্চতা অনুপাত দেওয়া আছে চং দুটি, তাহলে প্রথম চঙ্গের উচ্চতা h1 নাও আর দ্বিতীয় চঙ্গের উচ্চতা h2 নিয়ে নাও, ঠিক আছে। তাহলে এভাবে ধরে দেখো এদের যে অনুপাতটা বলেছে h1/h2 কত বলেছে? 1:2 বলতে 1/2। তাহলে আমাদের h1/h2 এর মানটা পেয়ে গেলাম। আবার বলেছে পরিধির অনুপাত, ব্যাসার্ধকে আমরা যদি নিই r1, প্রথম চঙ্গের ব্যাসার্ধ r1 আর দ্বিতীয় চঙ্গের ব্যাসার্ধ r2, তাহলে এদেরকে দুজনকে ধরে আমরা পরিধি বলতে কি জানি? চঙ্গের পরিধি 2πr, তাহলে 2πr1 প্রথম চঙ্গের পরিধি, দ্বিতীয় চঙ্গের পরিধি 2πr2। এদের অনুপাতটা কত বলেছে? 3:4, মানে 3/4। 2π কেটে দাও, তাহলে এখানে r1/r2 পেয়ে যাচ্ছ 3/4। তাহলে এই মানটা পেয়ে গেলাম। এবার তাদের আয়তনের অনুপাত বের করব। তাদের বলতে চং দুটির, তাদের আয়তনের অনুপাত দেখো, তো তাদের আয়তনগুলো আমরা কি জানি? তাদের আয়তনের সূত্র হচ্ছে চঙ্গের আয়তন πr1² h1 আর দ্বিতীয় চংটা πr2² h2। এই হচ্ছে আয়তনের অনুপাত। এবার দেখো পাই কেটে দাও, এখানে তোমরা করো এইভাবে করে দাও r1/r2 তার হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে, আর এখানে করে দাও h1/h2। দেখো এখানে মানটি বসাও, r1/r2 এর মানটা বের করে রেখেছি, দেখো 3/4টা 3/4 তার হোল স্কোয়ার, আর h1/h2 এর মানটা আছে 1/2। সরল করো, এটা 9 এটা 16 পেয়ে যাচ্ছ, এটা 1/2। তাহলে এটা আমরা কত পাচ্ছি? 9 আর 16 দিয়ে 32। তাহলে তোমরা দেখো অ্যান্সারটা পেয়ে যাচ্ছ 9:32। তাহলে তাদের যে আয়তের অনুপাতটা হয়ে গেল 9:32, এটাই আমাদের অ্যান্সার। 12 নম্বর প্রশ্নটা দেখো, আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে গেছি। তাহলে দেখো সবগুলো কোয়েশ্চেন কিন্তু ভালোভাবে করে দিয়েছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কোনো জায়গায় যদি সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা, আশা করি কোনো জায়গায় সমস্যা হবে না, যেহেতু আমি পুরো ভালোভাবে করাচ্ছি, ডিটেলসই করাচ্ছি। তবু তোমাদের যদি চাও যে না এর চেয়েও বেশি ডিটেলসে করাতে হবে, কোনো অঙ্কগুলো সমস্যা হচ্ছে, তাহলে কমেন্টে জানাবা, ঠিক আছে। আর তোমরা বড় প্রশ্নের ক্লাস চাইছো, আমি বললাম যে বড় প্রশ্নের ক্লাস আসছে, এই ক্লাসের পরেই তোমরা বড় প্রশ্নের ক্লাস পেয়ে যাচ্ছ। তা চলো আজকের আমরা শেষের প্রশ্নটা দেখে নিচ্ছি। দেখো বলছে যদি ইউআই সমান দেওয়া আছে, যেটা ইউআই, তাহলে ইউআর মানটা দেওয়া আছে, সামেশন এফআই ইউআর মানটা দেওয়া আছে, সামেশন এফ এর মান দেওয়া আছে। এই অঙ্কটা বারবার আসছে, তো বারবার আসছে বলে ইম্পর্টেন্ট হতে পারে অঙ্কটা। তো রিপিট অঙ্ক আসুক, আমরা করে দেখাবো, করবো। জানা অঙ্ক আমরা বারবার প্র্যাকটিস করবো। মাধ্যমিকের ধর্ম আছে, তোমরা জানা অঙ্কগুলো ইগনোর করবা না, জানা অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, তখনই তোমাদের দেখবো অঙ্কগুলো সহজ হয়ে যাবে। যতবার অঙ্কগুলো দেখবা করবা, ঠিক আছে, বারবারে করবা প্র্যাকটিস, তখনই কিন্তু অঙ্কটা তোমাদের কাছে হাতের মুঠোয় চলে আসবে, তখন কিন্তু অঙ্কটা তোমার মাধ্যমিকে নামাতে পারবা। কোনো কারণেই তোমাদের অঙ্কটা মিস্টেক হবে না, নাম্বারটা তোমরা ফুল পেয়ে যাবা। এই জন্য বলছি যে জানা অঙ্ক হোক, ঠিক আছে, রিপিট আসা অঙ্ক তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। চলো অঙ্কটা দেখি কী বলছে অঙ্কটা। আমাদের ইউআই দেওয়া আছে। ইউআই সাধারণত কি থাকে? ইউআই আমরা জানি যে xi মাইনাস a/h, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো তো এ বলতে আমরা এখানে কম্পেয়ার করো, এ বলতে এখানে 35 আছে,
আর এইচের জায়গায় আমরা বলতে পারবো 10, ঠিক আছে। তা আমাদের বলতে দেখো পরিসংখ্যাগুলোর যে মধ্যমানটা আর এইচটা হচ্ছে শ্রেণীগুলির শ্রেণী দৈর্ঘ্যটা এগুলো ধরা হয়। এটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজের যে ছক থেকে এগুলো আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমাদের দেখো আমাদের কমান্ডটা বের করতে বলেছে এক্স বার। এই এক্স বারের মান কত হবে? তা তোমাদের জানতে হবে এক্স বারের যে সূত্রটা হয় এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই আর নিচে সামেশন হয় এফ আই হয়। এভাবে হয় এক্স বারের সূত্রটা। চলো মান বসে দাও। এর মান 35, এইচের মান 10, আর সামেশন এফ আই ইউ এর মানটা দেওয়া আছে দেখো 30 দেওয়া আছে, তাহলে এখানে 30 বসাবো। আর সামেশন এফ আই এর মানটা কত আছে? 6 পাচ্ছে 30, তাহলে এখানে হয়ে গেল 35, আর এটা কত? এটা 10 পাচ্ছে 50। 35 50 যোগ করো, তোমরা পেয়ে যাবা 85 পেয়ে যাবা। তো এটাই আমাদের অ্যান্সার 85। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, ঠিক আছে। তোমরা ভালোভাবে ক্লাসটা দেখো, সবগুলো ক্লাস ভালো করে দেখো, কোনোটা ক্লাস মিস করবে না। প্রত্যেকটা ক্লাস তোমাদের দেখা দরকার আছে, তারপরে তোমাদের মাধ্যমিক অঙ্ক সহজ হবে। আর ঠিক আছে, তোমরা তাহলে এরপরে যে ক্লাসটা পেয়ে যাবা তাড়াতাড়ি, যেটা বললাম আজকে তো দিলাম 421 পাতায়, বড় ক্লাসের ক্লাসটা আসছে, এরপরে তোমরা বড় ক্লাসের ক্লাস পাবা। তো তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, আর তোমরা সবাই ভালো থেকো।